এই সরকার যে সমস্ত সরকার যে সমস্ত ভালো কাজ করে না তার দায় এসে পড়ে ছাত্র জনতা নেতাদের উপরে, তখন গালি খাইতে হয় তাদের। আর নতুন রাজনৈতিক দলকেও কিংস পার্টি বলে কটাক্ষ করা হয়, মানে ছাত্ররা যে দল তৈরি করতে যাচ্ছে, যারা গালি দেন ওই নেতাদের দোষ দেন, তারকে একবারও ভেবে দেখছেন যখন ছাত্র জনতা 32 নম্বর ভাঙে তখন সেটাকে কেন আর কারো কাজ বলে মনে হয় না? ছাত্র জনতার এই কাজ সরকার যেহেতু সরাসরি ঠেকানোর চেষ্টা করেনি, সুতরাং সেটা তো সরকারেরই একটা কাজ, এটাই তো স্বাভাবিক। সরকারে যারা আছে তারা সরকার চালাইতেছে, তারা রাষ্ট্র চালাইতেছে, আমরা সরকারের পাবলিক পার্টনার। রাষ্ট্রের দায়িত্ব থেকে তারা যেটা করতে পারতেছে না সেটা তাদের পাবলিক পার্টনাররা কইরা দিতেছে। সরকার পুরা বিপ্লবী হইলে এটা সরকার নিজেই এটা ভাঙতো। সরকার আধা বিপ্লবী জন্য সে চুপ করে থাকে, আমরা কামটা সেরা দিই। আধা বিপ্লবী সরকার হইলে তো এমনটাই হওয়ার কথা। এতে সরকারের কর্তৃত্বের ঘাটতি দেখা যাচ্ছে না তো, বরং সরকার নিজেই যে ভাঙতে চাইছিল তা শুধু আনুষ্ঠানিক পথে না, যে অপ্রাতিষ্ঠানিক বা ইনফর্মাল পথে ঘটাইছে। এই সরকারকে জোর কইরা সংবিধানের কাঠামোর মধ্যে ঢোকানো হয়েছে, কিন্তু তার বিপ্লবী চরিত্র অটুট আছে। এইটাই গুরুত্বপূর্ণ বিষয়, সেটাই বারবার প্রকাশ পেয়ে যাচ্ছে। সরকারের যেটা বিপ্লবী আকাঙ্ক্ষা সেইটা তার পাবলিক পার্টনারের মধ্যে দিয়ে প্রকাশিত হইতেছে। সরকার আমাদের বাধা দিতেছে না, এইখানেই মজা, এইখানেই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, বুঝছাও, নতুন ধরনের। আমি নিজে কতবার কইছি এটা বিপ্লবী সরকার না, এটা বিপ্লবী সরকার না। আমরা চেষ্টা চরিত্র কইরা সরকারকে আধা বিপ্লবী সরকার বানাইতে পারছি, এরপরে আমরা পুরা বিপ্লবী সরকার বেনে দেবো এই সরকারকে। এটাই আমাদের অর্জন। যখনই মনে হবে এই সরকার তার বিপ্লবী শপথ ভুলে যাইতেছে, তখনই তার বেসরকারি পার্টনাররা আমরা মাঠে নেমে চাপ সৃষ্টি করে সেই শপথ মনে করায় দিতেছি। বিপ্লবের পর হাসিনার এস্টাবলিশমেন্টের যারা শরিক ছিল তারা ভাবছিল সব গুছাই আনছি, এখন আমরা অ্যাডভাইজারও নিয়োগ বানাইতে পারি। ডেইলি স্টারের সাংবাদিক কইছিল না, অ্যাডভাইজার আমরা বানাই। হ্যাঁ, বেশ স্বস্তিতেই ছিল, কিন্তু ছাত্র জনতার এই শক্তিশালী শোডাউন দেখা তারা আবার আতঙ্কিত হয়ে পড়ছে। হওয়ারই স্বাভাবিক, তাদের ক্ষমতায় ফেরার স্বপ্ন আরো এক ধাক্কা খেয়েছে। বিপ্লবের জন্য এটা সবচেয়ে বড় অর্জন। আজ যারা আকার ইঙ্গিতের নিন্দা করতেছে না, তারা মূলত শেখ মুজিবকে ফ্যাসিস্ট বলে মনে করে না। তাদের কাছে বাকশালও একটা ভালো ঘটনা, সুন্দর কত্তার পাদ, ও শেখ মুজিবের পাদ, ওটা গন্ধ না, বুঝছাও? তাই সরাসরি বলতে পারতেছে না, সেই জন্যই এই মব টপ বইলা এই সমস্ত ধোঁয়াশা তৈরি করতেছে। তবে আমার মৃত্যু পরোয়ানা ঘোষিত হয়েছে, আগে শুনেন কেমনে। পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে একটা লয়ের কথা বলি, ইফ ইউ কিল সামওয়ান you don't need to death penalty, maybe life in the prison 10 years 12 years। ফ্রান্সে কি বাংলাদেশের মানুষ নাই? পিনাকির মতন একটা কুকুর এই ধরনের কাজ করে যাবে আর বাংলাদেশের মানুষ এখানে বসে আছে? অ্যাসাইলাম মারা একটা কুকুর এখানে বসে আছে, এই কুকুরটায় গলা কাইটা যদি এখানে কোনো মানুষের ডেথ পেনাল্টি হবে না, লাইফ ইন দ্য প্রিজন। আই এম চ্যালেঞ্জিং। আই এম সরি। সে বলতেছে ফ্রান্সে তো খুনের শাস্তি 10 বছর জেল, ফাঁসি তো দিবে না, তো পিনাকে খুন করে না কেউ কেন ফ্রান্সে? হাসিনা এক বক্তৃতায় গেল ক্ষমতা, আর এক বক্তৃতায় গেল 32 নম্বর। আলহামদুলিল্লাহ, আমার শহীদে মৃত্যু হইলে না বাংলাদেশে আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনেরা, ছোট বড় মাঝারি কোমল কঠোর বাকশালীদের আস্ত রাখবে না, ছানা বানা করে ফেলবে। আমার মৃত্যুতে বাংলাদেশ পুত পবিত্র হবে। আমার সত্যি যদি মাইরা ফেলায় বাংলাদেশে যেন কোনো বাকশালী রক্ষা না পায়। আমার মৃত্যুর খবর বাংলাদেশে পৌঁছানোর 24 ঘন্টার মধ্যে কাম ফিনিশ করে দেবে। এইখানেই শেষ না, আমি ওদের জন্য নরকের দরজায় হাজির থাকবো, ওদের জান ওইখানে আমি কালা কালা করে দেব। সরকার গত 6 মাসে যা ভুল করেছিল যে জায়গায়, সেইটার কাফারা দিতে হয়েছে আমাদের 5ই ফেব্রুয়ারিতে। আবার আর একটা জনফস্ফোরণ হয়েছে। এই জন্যে প্রেসিডেন্ট সরকার আরো সংহত হয়েছে, ভালো হয়েছে আমাদের জন্য। অপারেশন ডেভিল হান্ট শুরু করতে পারছে, একটা সুশীল হান্টও চালু করা দরকার। কারা কারা এই যে সব 26 জনে সুশীলেরও হান্ট করা লাগবে, ওটা জনতাই করবে। যাই হোক, আবারও কিন্তু আমাদের অর্জন ধুলায় মিশে যেতে পারে যদি আবার আগের আলস্য কাটায় উঠতে না পারে। আগের আলস্য আর সিদ্ধান্তহীনতা, অবিবেচনা প্রসূত নিয়োগ চলতেই থাকে। আমি 7ই আগস্ট কি লিখেছিলাম দেখেন, লিখেছিলাম এমন হয়েছে বাংলাদেশের ক্ষমতা এখন হাসিনার বদলে চুপ্পু। তাহলে এত রক্তপাত, এত প্রাণদানে লাভ হইল কি? বিপ্লব মানে গণক্ষমতা, সেই বিপ্লব তো চুপ্পুর অনুমোদন নিয়ে কাজ করবে না। চুপ্পু কেন আবদার করে? একে আজাদ কেন এর মধ্যে ঢুকে? ছাত্রদের মতামতে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলছি। সেখানে তো এটাই বলি নাই যে একে আজাদের পরামর্শ নিয়ে কাজ করতে হবে। এটা তো বলি নাই যে ডিজিএফআই চিফের সাথে আলাপ করতে হবে। এই তত্ত্বাবধায়ক সরকার যদি ইন্ডিয়ান লাইসেন্সার দিয়ে ভর্তি হয় তাহলে কলে জান কালা কালা করে দেবো, করে দিছিলাম কলে, যাও। আর এই প্রক্রিয়া বুঝে হোক না বুঝে হোক যারা বিপ্লব বেহাত করে দিচ্ছে তাদের আমরা ক্ষমা করবো না। দেখেছিলেন আমি ঠিক সময় মতো ঠিক কথা কইছিলাম, যা আমি আগে কইছি সেটা পরে ঠিক হয়েছে, পরে আবার আমাদেরকে এসে আবার এটা ঠিক করে নিতে হয়েছে। এই যে দেখেন, মনির হায়দারকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমি চিনি তারে, আমি অপছন্দ করি না, পছন্দই করি, কিন্তু মনির হায়দারকে আপনারা চিনেন না, তাই না? আমেরিকা প্রবাসী এক সাংবাদিক। আচ্ছা বলেন তো, প্রফেসর ইউনূসের একজন আমেরিকা প্রবাসী সাংবাদিক দরকার, আপনার কার নাম মনে ভাইসা আসে? মনে মনে বলে চিন্তা করেন যোগ্য ক্যান্ডিডেট হিসাবে। কনক সারোয়ার ইলিয়াস, তাই না? কনক সারোয়ার তো পিএইচডিও করেছে। তার অ্যাক্টিভিজম এমনই হাসিনারে প্যারা দিছে যে তার বোনকে জেলে নিছে তারে না পাইয়া। কনক দারুণ জনপ্রিয় তো,
আমার ইলিয়াসের নানা সমালোচনা আছে, কিন্তু কনকের নামে আছে কোনো সমালোচনা নাই তো। কনক তো সবচাইতে যোগ্য এই পজিশনের জন্য, ইলিয়াসও যোগ্য। কনক বা ইলিয়াস যদি বিশেষ সহকারী হতো তাহলে সারা দেশে আনন্দের বন্যা বয়ে যেত। এই সরকার রাজনৈতিক সরকার না, তার তো সলিড অ্যান্টিফ্যাসিস্ট দক্ষ জনপ্রিয় লোক দরকার এইসব পজিশনে। কনক কি পরিমাণে দাবরানির উপরে রাখতো আওয়ামী লীগকে চিন্তা করেন, কিন্তু সেটা করবে না। শুনলাম আলী রিয়াজ আর বদিউল আলম মজুমদার রিকমেন্ডেশন না হয়েছে। তো প্রফেসর ইউনূস, আপনি যে আয়নাঘর দেখতে যাইতে পারেন না, এখনো পারতেছেন, এই ছাত্র জনতা তার শক্তি যে দেখাইছে ধানমন্ডি 32 নম্বরে, সেইটাতে আলী রিয়াজ করে দিছে, এটা দেয় নাই। এটা তো করে দেওয়ার শক্তিও নাই, সামর্থ্যও নাই। ওই ধানমন্ডি 32 নম্বরের সামনে কনক গিয়া দাঁড়াইলে, ইলিয়াস গিয়া দাঁড়াইলে লক্ষ লক্ষ পাবলিক যে আনন্দে চিক্কুর মারবে, ওই চিক্কুরের প্রতিধ্বনিতে 32 নম্বর ভাঙ্গা খান খান হয়ে যেত, বুলডোজার লাগতো না। কিন্তু না, আপনার আলী রিয়াজকে খুশি করা লাগবে, আপনার কাজে কে লাগবে এটা ভাববেন না, আপনার কাজ খুশি করা লাগবে সেটা ভাববেন। ছাত্ররা ষষ্ঠ উপদেষ্টা গায়ে বানানো জানাজা করিচ্ছে, ছাত্ররা কে উপদেষ্টাদের বানাইছে না, তাদের সিলেক্ট করিছে না, এখন জানাজা কেন? যেটা নিজে গিলিছেন সেটা বমি করতে পারবেন না, দায় নেন, গিলিছেন পেটের মধ্যে রাখেন। আজকের এই অবস্থার জন্য আপনারাও দায়ী। এই টাইমটা হেলায় হারায়েন না। আগে মেলা কথা কইছি, শুনেন নাই। আগামীকাল আপনাদের জন্য আলাদা এপিসোড করবো, কেমনে নতুন রাজনৈতিক দল করবেন। এটা আপনাদের কোনো স্যাটব্যাট আছে বলে তো মনে হইতেছে না। মন দিয়ে শুনেন। অনেকে কইতে পারেন, ওদের তো গোপনে কইতে পারেন না, আলাদা আলাদা করে কইছি মেলা কইছি, কাজ হয় না। এক দিক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের করে দেয়। মানে আমি কইছি না যে নিজে যেটা স্বপ্ন দেখি সেটাকে বাস্তব করার জন্য আমি জীবন দিয়ে দিতে পারি, কিন্তু অন্যের কাছে আমার সেই স্বপ্নটা তো কাজ বা টাস্ক, তাই সে সেইটার জন্য জীবন দিয়ে দেয় না, কমিট করে না। আমি এটাতে শুধু তার জন্য কইয়া দেবো তা না, যে কোনো দল এই স্ট্র্যাটেজি অনুসরণ করতে পারে, ছাত্ররা করলে ভালো। না হয় আমি যদি কখনো রাজনৈতিক দলটাল করি তাহলে এই পদ্ধতি অনুসরণ করব। যাই হোক, আগের প্রসঙ্গে আসি। একটা ভালো জনপ্রিয় মানুষের মনোনয়ন কিভাবে মানুষের আনন্দের উৎস হয় সেটা 21শে পদকে আমরা দেখলাম। আমাদের অনেক প্রিয় মুখ আছে এখানে, যেমন অভ্রেন মেহেদি, সবাই খুব খুশি হয়েছে, মাহমুদ ভাই সবাই খুব খুশি হয়েছে, কিছু কিছু লোক ছাড়া, ওটা আসিচ্ছি। শহীদুল আলম, এই জন্য জনপ্রিয় মুখ লাগে। যদিও মাহমুদ ভাইয়ের পিছে বামেরা লাগিয়েছে, সেটা একটু বুঝে আসি। বামেদের দাবি হয়েছে যে ফুলবাড়ি গুলির জন্য দায়ী মাহমুদুর রহমান, আবার কইছে ব্লগার হত্যার জন্য দায়ী মাহমুদুর রহমান। আমার দেশের উদ্বোধনী সংখ্যায় আমার এই বিষয়ে লেখা আছে, আপনারা পড়ে নিতে পারেন। এই যে এটা, আর এটা হইতেছে এই যে কল্লোল মুস্তফা, এটা হইতেছে আনু মোহাম্মদের লেসপেন্সার, তীব্র ইসলামোফোব। কেমন ইসলামোফোব আপনার এক্সাম্পল দিই। আগের বিদেশি সাংবাদিক আমার ফোন দিয়া কইলো যে একটু পরিচয় করায় দেন কল্লোল মুস্তফার সাথে, আমরা একটা সাক্ষাৎকার নিবো আর কি। তো আমি তাকে ফোন দিই, ফোন ধর না, মেসেজ দিই, দেখে রিপ্লাই দেয় না। কেন? পরে জানলাম যে আমি হেফাজতের পক্ষে লিখেছি, মানে আমি লিখলাম হেফাজতের পক্ষে, তাই আমার ফোন ধরা যাবে না, এতই ব্রাহ্মণ হই। তো এই তুই যে ব্রাহ্মণ হইছু, এত বড় ব্রাহ্মণ হইছু, তোর যে ক্ষুদ্রকালে তোর যে সোনার আগাটা কেটে ফেলে দিছিল না, ওটা কুটি খুঁজে পাবো তুই? নাম তো এটা লাগাইছু কল্লোল, যেন বোঝা না যায় যে মুসলমান কিনা। কেমন রক্ত মধ্যে ইসলাম বিদ্বেষ দেখেন। আজকে ওর পেজের লেখাগুলো দেখেন তো, সাহেব পুরা প্রফেসর ইউনূসের সরকারের বিরুদ্ধে যত বৃষ্টি দেখেছেন। আবার দেখেন প্রফেসর ইউনূসের সরকারের মধু খাইতে আসা সাংবাদিক গোলাম মুর্তজার ভিডিও শেয়ার দেয়, তো ওই গোলাম মুর্তজা কেন জিগায় না যে প্রফেসর ইউনূসের সরকার কেন পারফর্ম করছে না? সে তো সিনিয়র সেক্রেটারি মর্যাদায় প্রেস মিনিস্টার হয়েছে আমেরিকায়, বিধি ভেঙ্গা, এটাও নাকি আমার আলী রিয়াজের রিকমেন্ডেশন, বুঝছাও? এই বামেরা কেন প্রফেসর ইউনূসের সম্পর্কে বিলা জানেন? হাসিনাও দেখবেন বক্তৃতা দিলে ইউনূসের বিরুদ্ধে বলে, বিএনপি জামাতের বিরুদ্ধে বলে না। কিন্তু এই যে তারপরে যে এতিম আছে না, ওই বিয়ালের এতিম তেতিম আছে না, তারা প্রফেসর ইউনূসের বিরুদ্ধে এক একটা, বিএনপি জামাতের বিরুদ্ধে না, কিন্তু সমন্বয়কদের বিরুদ্ধে এক একটা, ছাত্রদের বিরুদ্ধে এক একটা। কেন জানেন? প্রফেসর ইউনূস থাকায় ইন্ডিয়া কিছু করতে পারছে না, প্রফেসর ইউনূস থাকায় ইন্ডিয়া সমস্ত শয়তানি মাঠে মারা যাইতেছে, তাই এগুলো এত চুলকানি, বুঝছাও? ইন্ডিয়া এগুলার লাগাইছে প্রফেসর ইউনূসের পিছে লাগতে, যেন প্রফেসর ইউনূস বিরক্ত হয়ে ক্ষমতা ছেড়ে চলে যায়। আমি নিজেই কইছিলাম যে আমি নিজে বিরোধী দলের ভূমিকা পালন করবো, কিন্তু যেই টাইমে দেখলাম আরে এই কেস তো খারাপ, ইন্ডিয়া তো প্রফেসর ইউনূসের পিছে লাগিয়েছে, সাথে সাথে একেবারে ঠিক করলাম না, ইন্ডিয়ারে কোনো চান্স দেওয়া যাবে না, প্রফেসর ইউনূসের পাশে শক্তভাবে দাঁড়াইতে হবে, আর এইগুলারে সবসময় দাবরানের উপরে রাখতে হবে। আপনারাও রাখবেন। যাই হোক, ঘটনা কি জানেন? মাহমুদ ভাই যখন জ্বালানি উপদেষ্টা, তখন সরকারের প্রধান ছিল খালেদা জিয়া, স্বরাষ্ট্রমন্ত্রী ছিল খালেদা জিয়ার দলের অন্য কেউ, তাই না? গুলি করছে তো তাইলে স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুর রহমানের কেন দোষ? সবার দায় করার আর কারো দায় নাই, দায় শুধু মাহমুদুর রহমানের, বুঝেছেন? এইসব ঘটনাকে সরকারের সঙ্গে জনগণের সংঘাত হিসাবে দেখতে হবে। কিছু মানুষ নিহত হয়েছে, আমরা সেটা নিন্দা জানাই। মানে আপনি ফেরেস্তা বসে দিলে তো মারপিট হবেই রাস্তায়, তাই না? আমলে পুলিশ মারা গেছে না মানুষ, হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে সেই জন্য, এবং এই দাবি জানাইতে হবে হত্যার দায় অবশ্যই সরকারের। এমন সংঘাত রাষ্ট্র পরিচালনার সময় ঘটে থাকে, এমনকি হত্যার ঘটনাও ঘটে, বাস্তবতা মেনে নিতে হবে। বাংলাদেশের মতো দেশের জন্য এটা আরো সত্য। ফরমাল আদালতের বিচার হওয়ার পাশাপাশি জনগণের আদালতেও রাজনৈতিক শাস্তি নির্ধারিত হবে, হইতেই হবে। 2006 সালের পর বিএনপি যে দমন পীড়নের শিকার হয়েছে, সেটাও তো এমন কিছু ঘটনার প্রতিক্রিয়া হিসেবে দেখা যেতে পারে, তাই না? জনগণের আদালতে তারা রাজনৈতিক শাস্তি পাইছে তো,
জনগণ তো 2008 সালের নির্বাচনে তাদেরকে ভোট দেয় নাই। এমনকি বিএনপি কোনো আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে পারে, তাদের কর্মীরা গেছে, কিন্তু জনগণকে নিয়ে মাঠে নামা এটা করতে পারে নাই। তো রাষ্ট্রীয় ক্ষমতা কাঠামোর মধ্যে এই ধরনের কর্মকাণ্ড এবং শাস্তির ধারাবাহিকতা আছে। কেবল মাহমুদুর রহমানের উপর দায় চাপায় বিএনপির দায় এড়ায় যাওয়া কি ঠিক বলেন? তবে মাহমুদুর রহমানের উপর তাদের ক্ষোভ কেন? কারণটা হচ্ছে তার সাংবাদিকতা। তো এটা সরাসরি কইলেই হয়। উনি স্কাইপের ঘটনা খবর প্রকাশ করছিলেন কেন? কেন থাবা বাবার ব্যক্তিগত ব্লগ, নবী রাসূলদের নিয়ে অশ্লীল ব্লগের লেখা এটা প্রকাশ করছিলেন? তো এটার তো জবাব আছে। সাংবাদিকতার কাজই তো গোপন তথ্যকে প্রকাশ্যে আনা, ব্যক্তিগত গোপনীয়তা ব্যতীত। তো তিনি সত্য চাপা দেননি, সেই জন্যই তিনি আরো যোগ্য সাংবাদিক হিসেবে বিবেচিত হবেন। এখন দেখেন হাসিনার যে অনিয়ম, হাসিনার দুর্নীতি, খুন, জখম, লুটপাট, এইটা নিয়ে ওদের যাদের পছন্দ, মতিউর রহমান, মাহফুজা নাম, তারা কোনো প্রতিবেদন প্রকাশ করতে করেনি। অথচ একমাত্র মাহমুদুর রহমান সেটা প্রকাশ করে যাচ্ছে আমার দেশ দিয়া। যদি সত্যি সত্যি ফ্যাসিবাদ প্রতিরোধে আন্তরিকতা থাকতো এই বামগুলার, তাইলে ওরা আমার দেশ পত্রিকার প্রশংসা করতো, মতিউর মাহফুজদের সমালোচনা করতো। সেটা কিন্তু করে না, আমার দেশের সমালোচনা করে। আর মতি মাহফুজ ওদের কাছে দেবতা। এই জন্যেই বাংলাদেশে এই সমস্ত সুশীল বাম হান্টিং শুরু করা উচিত। বাংলাদেশে ইন্ডিয়ান দালাল মুক্ত না করলে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াইতে পারবে না। আমাদের বিপ্লবের একটা লক্ষ্য হাসিনা হটাও, আমাদের বিপ্লবের আরেকটা লক্ষ্য কিন্তু ভারতীয় দালাল মুক্ত বাংলাদেশ। তার আগে ভারতীয় দালাল চেনার কাজটা করতে হবে। আজকে তো কিছু দালাল চিনিলেন, তাই না? এদের প্রোফাইল, ফেসবুক প্রোফাইল যদি খোলা পায় না, তাহলে লিখে আসবেন। কি লিখবেন জানেন? লিখবেন জয় বাংলা, জয় হিন্দ, লুঙ্গি সেরা ধুতি পিন। আর এইগুলারে আমার কাছে পেটে দিয়েন। ধুতি কেমনে পড়া লাগে যেটা শিখে দেবো। ফ্রি ফ্রি ইনকিলাব জিন্দাবাদ। Subscribe to my channel.